প্রিয় শিক্ষার্থী সকল, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। বিজ্ঞান পাঠশালায় তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা এর প্রথম আলোচ্য বিষয় মূল নিয়ে আলোচনা করব। আমরা এই ক্লাস শেষে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো তা হলো মূল আসলে বিষয়টা কি, মূলকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়, কিভাবে একে প্রকাশ করা যায়, এবং এর সমীকরণ উপস্থাপন কিভাবে করা যায় এবং এর সাহায্যে গাণিতিক সমাধান আমরা কিভাবে করব তার একটা ধারণা এই ক্লাস শেষে আমরা পেয়ে যাব। তো আমরা ক্লাসে সিকোয়েন্স মেনটেন করে আলোচনা করব। প্রথমে আমরা রাশি, একক, মোল কিভাবে প্রকাশ করা যায় এবং সমীকরণ, এই ধাপগুলো অনুসরণ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসের শুরুতে যে বিষয়টা আমাদের আলোচনা করতে হবে, একটু পূর্বজ্ঞান যাচাই করতে হবে, সেটা হলো রাশি কাকে বলে। এই রাশিটা আসলে কি? রাশি হচ্ছে ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করি সব কিছুকেই কিন্তু বলা হচ্ছে রাশি। একবার ভেবে দেখো তো, আমরা কি কি পরিমাপ করি? আমরা কিন্তু পরিমাপ করি, ভর পরিমাপ করি, তারপরে কি পরিমাপ করি? আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, আর কি পরিমাপ করি? সময় পরিমাপ করি, আর কি পরিমাপ করি? তাপমাত্রা পরিমাপ করি। এছাড়াও আরো অনেক কিছুই কিন্তু পরিমাপ করি, বেগ পরিমাপ করি আমরা, তড়িৎ প্রবাহ পরিমাপ করি, ত্বরণ পরিমাপ করি। অনেক কিছুই আমাদের পরিমাপ করার প্রয়োজন হয়, যা কিছু পরিমাপ করি সবকিছুকে রাশি বলে। আর রাশি আবার দুই প্রকার, একটা মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। মৌলিক রাশি প্রকাশ, মৌলিক রাশি সেগুলো যেগুলোকে প্রকাশ করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না। আর এই ভৌত জগতে মৌলিক রাশি রয়েছে মোট সাতটি। সেই সাতটি কি কি? এখানে আমি চারটি অলরেডি লিখে ফেলেছি। আর বাকিগুলো হচ্ছে পদার্থের পরিমাণ, ছয় তড়িৎ প্রবাহ, এবং 7 নম্বরটা হলো দীপন ক্ষমতা। এই হচ্ছে সাতটি মৌলিক রাশি। এর মধ্যে এইটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এখন এই রাশিগুলোকে পরিমাপের জন্য কিন্তু একক প্রয়োজন। এককটা কি? পরিমাপের আদর্শ মান, যার সাথে তুলনা করে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয়। যেমন ভরের একক কি? কেজি। দৈর্ঘ্যের একক কি? মিটার। সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাপমাত্রার একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এবং ক্যালভিন। এই পদার্থের পরিমাণের এককটা কি? এই পদার্থের পরিমাণের এককটা হচ্ছে মোল। ওকে, আমরা কিন্তু একদম আলোচ্য অংশে চলে এসেছি যে মোলটা আসলে কি। মোলটা আর কিছুই না, মোল হলো এক প্রকারের একক। এখন দেখো, আমরা 1 কেজি সমান জানি 1000 গ্রাম, আবার 1 মিটার সমান জানি 100 সেন্টিমিটার, আবার আমরা এখানে 1 মিনিট সমান জানি 60 সেকেন্ড, তাই না? তাহলে অনুরূপভাবে এই যে পদার্থের পরিমাণের একক 1 মোল, এই 1 মোল সমান কি? এটা সমানও অবশ্যই কিছু না কিছু হবে, তাই না? এখন আমরা মোলটাকে একক সম্পর্কে জানলাম, মোল জানলাম, মোলকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। অর্থাৎ 1 মোল সমান আমরা কতটুকু পদার্থকে বুঝবো সেটা এখন আমরা জানবো। তো আমরা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পেয়ে গেছি, সেটা হচ্ছে মোল আর কিছুই না, মোল হচ্ছে এক প্রকার একক। এখন মোলকে কিভাবে প্রকাশ করা যায়? মোলকে কিন্তু 3 ভাবে প্রকাশ করা যায়। এক, ভরের মাধ্যমে বা ভর হিসাবে প্রকাশ করা যায়। 2 নাম্বার, আয়তন হিসাবে প্রকাশ করা যায়। এবং 3, অণু বা পরমাণুর সংখ্যা এর মাধ্যমে কিন্তু মোলকে প্রকাশ করা যায়। তো আমরা এখন ভর হিসাবে মোলকে কিভাবে প্রকাশ করা যায় সেটা একটু জেনে আসি। অর্থাৎ আমরা এখন যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ভরের মাধ্যমে মোলকে কিভাবে প্রকাশ করা যায়। প্রথমে আমি সংজ্ঞাটা লিখি, তারপরে সেটাকে বোঝাতে চেষ্টা করব। ওকে, কোনো পদার্থের পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যে পরিমাণটুকু
পাওয়া যায় তাকে ওই পদার্থের একমোল বলে। ওকে ফাইন, খুব সুন্দর একটা ব্যাপার, বিষয়টা খেয়াল করে রাখো যে পারমাণবিক বা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করতে হবে। আমরা এর সাথে সাথে একটু বোঝাতেও চেষ্টা করি, যেমন দেখো যে পানির আণবিক ভর কত, পানি এর আণবিক ভর 18। আণবিক ভরে কিন্তু কোনো একক হয় না, 18 সংখ্যা একটা মান দ্বারাই কিন্তু আণবিক ভর বোঝানো হয়। তো পানির আণবিক ভর 18। এখানে কি বলছে যে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করতে হবে, তাহলে যে পরিমাণটুকু হবে সেই পরিমাণটুকুকে বলা হচ্ছে এক মোল। অর্থাৎ আমরা যদি এখানে পানির মোল সংখ্যা হিসাবে জানতে চাই, তাহলে কি লিখবো যে এক মোল পানি সমান সমান 18 গ্রাম পানি। ওকে, অর্থাৎ তুমি যদি দাড়ি পাল্লার সাহায্যে এই 18 গ্রাম পানি মেপে নাও, তাহলে যতটুকু পানি পাবে ওই পানিটা কিন্তু হচ্ছে তোমার এক মোল। তাহলে এটাকে তুমি কিন্তু উল্টো ভাবে বলতে পারো যে 18 গ্রাম পানি সমান এক মোল, জাস্ট উল্টিয়ে দিলে আর কি, যে এক মোল পানি মানে এক মোল সমান 18 গ্রাম। এবার তুমি লিখলে 18 গ্রাম পানি সমান এক মোল। এখন দেখো তোমার কিন্তু মনের ভিতরে প্রশ্ন আসতেই পারে যে এইখানে 18 গ্রাম সমান যদি এক মোল পানি হয়, তাহলে 30 গ্রাম পানি সমান কত মোল, 40 গ্রাম পানি সমান কত মোল, 50 গ্রাম পানি সমান কত মোল, এটা কিন্তু তোমার জানতেই পারো। যেমন তোমার মনের ভিতরে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে কি 30 গ্রাম পানি সমান কত মোল, তাই না? এই একটা প্রশ্ন তোমার মনের ভিতরে কিন্তু আসতেই পারে। এখন দেখো এই প্রশ্নের সমাধান কিন্তু আমরা ঐকিক নিয়মের মাধ্যমে দিতে পারি। যেহেতু আমি জানি পানি আণবিক ভর 18, অর্থাৎ 18 গ্রাম পানি সমান এক মোল, তাহলে আমরা কি লিখতে পারি যে 18 গ্রাম পানি সমান এক মোল পানি, রাইট? ওকে, তাহলে 1 গ্রাম পানি সমান কত হবে, 18 1 ডিভাইড বাই 18, 18 মোল পানি। আর এবার এই যে তুমি যেটা জানতে চাচ্ছ, সেই 30 গ্রাম পানি সমান কত, 1 ইন্টু 30। তো এটাকে আমরা 1 যেহেতু গুণ দিয়েছি, আমরা 1 এর পরিবর্তে শুধু 30 লিখলেও কোনো অসুবিধা নেই, অর্থাৎ 30 ডিভাইডেড বাই 18 গ্রাম পানি। এখন দেখো এইখানে 30 এর পরিবর্তে তুমি যদি 40 গ্রাম পানির মোল সংখ্যা জানতে চাও, এখানে 40 দিতে হবে, নিচে 18 থাকবে। 50 গ্রাম পানির যদি মোল সংখ্যা জানতে চাও, এখানে 50 দিতে হবে, নিচে 18 থাকবে। 60 গ্রাম পানির বা যে কোনো পরিমাণ পানির ভরের মোল সংখ্যা জানতে চাইলে উপরে ভরটা লিখতে হবে, নিচে 18 থাকবে। এই 18টা কি, 18 কিন্তু আণবিক ভর। তার মানে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম, দেখো তাই না? তার মানে তুমি যদি কোনো পদার্থের মোল সংখ্যা জানতে চাও, নিচে নিচে কি করতে হবে, আণবিক ভরটা রাখতে হবে, তাই না? আণবিক ভরটা রাখতে হবে। আর উপরে কি, যে পরিমাণটুকু তুমি মোল সংখ্যায় কনভার্ট করতে চাও, অর্থাৎ আমরা কি বলতে পারি এখানে, এটাকে আমরা নমুনার ভর বলতে পারি, নমুনার ভর। একটা দারুণ ব্যাপার হয়ে গেল কিন্তু, তাই না? দেখো একটা সমীকরণের মধ্যে কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম, অর্থাৎ মোলকে এখন সমীকরণে উপস্থাপন করা যাচ্ছে, তাই তো? আমরা এটাকে আরো ছোট করি, প্রতীকের মাধ্যমে প্রকাশ করি। দেখো এই মূল সংখ্যাকে আমরা n লিখি, নমুনার ভরকে আমরা w লিখি, এবং আণবিক ভরকে m লিখি। ওকে ফাইন, খুব সুন্দর, আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি। যে কোনো ভরকে যদি মোলে কনভার্ট করতে চাই, তাহলে ওই পদার্থের আণবিক ভর দ্বারা ওই ভরটাকে ভাগ দিলেই কিন্তু আমরা মোল সংখ্যা পেয়ে যাব। ওকে, আমরা মোল সংখ্যাকে সংজ্ঞায়িত করলাম এবং সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম, এইটা ভরের মাধ্যমে। এখন আরো দুটো বাকি রয়েছে, একটা আয়তনের মাধ্যমে প্রকাশ করব আর অনুসংখ্যার মাধ্যমে। এখন আমরা আয়তনের মাধ্যমে কিভাবে মোলকে প্রকাশ করব সেটা একটু দেখে আসি। ওকে, তো এখন আমরা আয়তনের মাধ্যমে মোলকে আমরা প্রকাশ করার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপরে আমরা বোঝাতে চেষ্টা করি। এসটিপি তে, অর্থাৎ এসটিপি ব্যাপারটা প্রথমে আমরা জেনে আসি, এসটিপি মানেটা কি। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, বাংলায় যাকে বলছে প্রমাণ তাপ মাত্রা ও চাপ। এই এসটিপি তে তাপমাত্রা হলো 0°C বা 273.15 কেলভিন, আর চাপ হলো
1 অ্যাটমসফিয়ার বা 760 মিলিমিটার পারদ-চাপ। এটাকে এসটিপি বলে, 0°C তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপকে প্রমাণ তাপমাত্রা ও চাপ, সংক্ষেপে এসটিপি বলে। তো আয়তন হিসাবে আমরা যদি সংজ্ঞাটা লিখতে চাই বা মোলকে প্রকাশ করতে চাই, তাহলে এই কন্ডিশন কিন্তু উল্লেখ করতে হবে। এই কন্ডিশন যদি আমরা উল্লেখ না করি তাহলে ভুল হবে। তাহলে কি হলো, এসটিপিতে যে কোনো গ্যাসের 22.4 লিটার আয়তনকেই ওই গ্যাসের 1 মোল বলে। ওকে, অর্থাৎ যে কোনো গ্যাস, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে 1 মোল মিথেন সমান 22.4 লিটার, কার্বন ডাই অক্সাইড সমান 22.4 লিটার, সালফার ট্রাইঅক্সাইড সমান 22.4 লিটার। মানে যে গ্যাসই বলি 1 মোলের আয়তন হবে 22.4 লিটার, বা 22.4 লিটার পরিমাণ আয়তনের গ্যাসকে আমরা বলবো 1 মোল। অবশ্যই সেটা এসটিপিতেই হতে হবে। এখন দেখো, এটাকেও আমরা যদি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটাকে প্রকাশ করতে পারি। এখানে আমরা কি বলেছি, 1 মোল মিথেন সমান 22.4 লিটার, অথবা 22.4 লিটার মিথেন সমান 1 মোল, তাই না? এখন আমার মনের ভিতরে যদি প্রশ্ন আসতে পারে যে আমি 35 লিটার মিথেন সমান কত মোল সেটা জানতে চাই, তাহলে কি করব? তাহলেও ওই যে একইভাবে আমরা সমীকরণ বৈকিক নিয়মের মাধ্যমে প্রথমে জানার চেষ্টা করবো। কিভাবে জানার চেষ্টা করবো, এটা তো চিরন্তন সত্য, সংজ্ঞায় আছে। এখান থেকে কিন্তু অঙ্কটা শুরু করতে হবে। কিভাবে? 22.4 লিটার মিথেন এর মোল সংখ্যা কত? 1 মোল, তাই তো? তাহলে 1 লিটার মিথেন এর মোল সংখ্যা কত? 1 ডিভাইডেড বাই 22.4 লিটার। আর এবার আমি যেটা জানতে চেয়েছি, 35 লিটার মিথেন এর মোল সংখ্যা সমান 1 ইন্টু 35, 22.4 লিটার। এখন 1 ইন্টু 35 মানে 35, সো আমরা এটাকে যদি আমরা বাদ দিই তাহলে 35 ডিভাইড বাই 22.4 লিটার। এখন দেখো, এইখানে আমি যদি 35 লিখি, এখানে 35 বাই 22.4 লিটার হবে। এখানে যদি আমি 60 লিখি, 60 বাই 22.4 লিটার হবে। 70 লিটার লিখি, 70 বাই 22.4 লিটার হবে। অর্থাৎ যে কোনো আয়তনকে মোলে কনভার্ট করতে চাইলে তাকে কি করতে হবে, 22.4 এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তার মানে এটাকেও যদি আমি একটু সমীকরণের মতো করে লিখতে চাই, তাহলে ব্যাপারটা কি হবে, সমীকরণে মূল সংখ্যা লিখলাম, এইখানে 22.4 লিটার ফিক্সড, আর উপরে কি, উপরে হচ্ছে নমুনার আয়তন, মানে যে আয়তনটার আমি মূল সংখ্যা কনভার্ট করতে চাই, মূল আয়তনটাকে মূল সংখ্যায় কনভার্ট করতে চাই, সেই আয়তনটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমি আরো ছোট করে লিখি, তাহলে কি লিখবো, n = v বাই 22.4 লিটার। ওকে, আমরা দ্বিতীয় আরেকটি সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমরা কিন্তু কি জানলাম, আবার বলি, আমরা জানলাম যে পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি, সেই পদার্থের পরিমাণের একক হলো মোল। মোলকে 3 ভাবে প্রকাশ করা যায়, ভর হিসাবে যেটা আগে দেখলাম, এখন আয়তন হিসাবে দেখলাম, এবং সমীকরণ আমরা প্রতিষ্ঠা করলাম, সেটাকে n = v বাই 22.4 লিটার। এখন এইটা ধরো যে কোনো পরিমাণ আয়তনকে যদি মোলে কনভার্ট করতে চায়, তাহলে শুধুমাত্র 22.4 লিটার দ্বারা ভাগ দিলেই আমি কিন্তু সেই আয়তনটাকে মোলে কনভার্ট করতে পারবো। ওকে, এখন আমরা তৃতীয় নাম্বার যেটা, যে অণু বা পরমাণুর সংখ্যা আকারে মোল সংখ্যাকে কনভার্ট করব, সেটা তো দেখে আসি। ওকে, এখন আমরা জানবো অণু বা পরমাণুর সংখ্যা কিভাবে মোল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। ওকে, তাহলে কি, পরমাণু বা অণুর সংখ্যার মাধ্যমে। ওকে, সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে কোন পদার্থের যে পরিমাণে মধ্যে 6.023 10⁻²³ টি পরমাণু বা অণু থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলে। এই সংখ্যাটা মনে রাখবে। এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যাও বলে। এটাকে আবার Na দ্বারা প্রকাশ করা হয়, Na।
বড় হাতের এ কিন্তু এন এ। তো এই পরিমাণ সংখ্যাটি আসলে তোমার এক মোল। এতটি পরমাণু এক মোল পরমাণু, এতটি অণু এক মোল অণু, এতটি ইলেকট্রন এক মোল ইলেকট্রন। ওই যে দেখো আমরা দোকানে কোনো জিনিসপাতি কিনতে গেলে একটা উপসর্গ ব্যবহার করি, যে সেটা কেমন, এক হালি মানে 4টি, এক ডজন মানে 12টি। তাহলে অনুরূপ ভাবে এখানে কিন্তু আমরা নতুন একটা জিনিস শিখলাম, এক মোল মানে কতটি, 6.023 ইন্টু 10⁻23। এখানেও 23, এখানেও 23। এক মোল মানে এতটি। এক মোল পরমাণু এতটি পরমাণু, এক মোল অণু এতটি অণু, এক মোল ইলেকট্রন এতটি ইলেকট্রন। এরকম ভাবে এটা কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে। ওই অনেকটা, এক হালি মানে 4টি, এক ডজন মানে 12টি, এক মোল মানে 6.023 ইন্টু 10⁻23, এতটি পরমাণু বা অণু বা ইলেকট্রন। ওকে, এখন এটাকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে ব্যাপারটা কিন্তু ওরকমই হবে, যে এতটি পরমাণু সমান এক মোল পরমাণু। এখন এটাকে আমরা কিভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করব সেটা একটু আমরা জানার চেষ্টা করি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা একটা কোশ্চেনই দিয়ে দিই, কোশ্চেনই সিলেক্ট করে ফেলি, যে 15টি কার্বন ডাই অক্সাইড এর কার্বন ডাই অক্সাইড অণুর মোল সংখ্যা কত। ওকে ফাইন। তাহলে দেখো এইখানে এই বাক্যটা তো আমাদের জানা, এই লাইনটা তো আমাদের জানা, এখান থেকে আমাদের শুরু করতে হবে। কি শুরু করব, 6.023 10⁻23 এতটি কার্বন ডাই অক্সাইড অণু সমান এক মোল। তাহলে একটি কার্বন ডাই অক্সাইড অণু সমান কত, 1/6.023 10⁻23 এতটি। তাহলে এক্সটি, এক্সটির জায়গায় আমরা কি করতেছি, এখানে 15টি কার্বন ডাই অক্সাইড অণু সমান কি, এখানে 6.023 10⁻23 আর উপরে 1 ইন্টু 15, যেহেতু এখানে 1 আছে 1 এর পরিবর্তে শুধু 15 লিখতে পারি। অর্থাৎ এখানে আমরা 15 পরিবর্তে যে কোনো সংখ্যা দিলেই তাকে যদি এই অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ দিই তাহলে আমরা মূল সংখ্যা পেয়ে যাব। তো এখানে আমরা এটাকে কিভাবে সমীকরণে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে মূল সংখ্যা সমান, এইখানে এই সংখ্যাটা ফিক্সড, এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা ফিক্সড, আর উপরে কি হবে, উপরে নমুনার অণুর সংখ্যা, নমুনার অণুর সংখ্যা n ইজ ইকাল টু বড় হাতের n আর ছোট হাতের n, এটাই কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা, এটাকে আমরা n এ দ্বারা প্রকাশ করি। এই হলো 3 নাম্বার সমীকরণ। ওকে ফাইন। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টি শিখলাম, মোল কাকে বলে আমরা জানলাম, মোল এক প্রকার একক, একে 3 ভাবে প্রকাশ করা যায়, ভরের মাধ্যমে প্রকাশ করা যায়, আয়তন হিসাবে প্রকাশ করা যায় এবং অণু সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। এবং আমরা আরো 3টি সমীকরণ শিখেছি, মোল, যে কোনো পদার্থের ভরকে মোলে কনভার্ট করার জন্য, আয়তনকে মোলে কনভার্ট করার জন্য এবং অণুর সংখ্যাকে মোলে কনভার্ট করার জন্য। সেই সমীকরণগুলো আমি লিখছি। আমরা কি কি শিখেছি, আমরা 3টা সমীকরণ শিখেছি। এক, W/m n ইজ ইকাল টু V/22.4 লিটার। আরেকটি যেটা শিখেছি সেটা হচ্ছে n ইজ ইকাল টু n ডিভাইডেড বাই n। এটাকে একসাথে লিখলে কি হবে, W/m V/22.4 লিটার এবং n/n। ওকে, আমরা এই সমীকরণ দিয়ে অঙ্ক করতে হবে, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, এমসিকিউ তো আসে এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু এটা আসে। আগামী ক্লাসে আমরা এই সূত্রটি ব্যবহার করে কিভাবে অঙ্ক করব, কিভাবে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করব সেটা নিয়ে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটি তোমরা মূল সংখ্যা সম্পর্কে একটি ধারণা পেয়েছো। যদি ক্লাসটি তোমাদেরকে ভালো লেগে থাকে, যদি ক্লাসটি থেকে কিছু মাত্র উপকার তোমরা পেয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। ধন্যবাদ সকলকে।